এইটা তো পাগলেরই প্রশ্ন। খাইলে তো পাগল কিছুই খাইব, খালি কইলজা খাইব কেন? তাই আমার মনে কয় কি, যেটা খাইছে ওইটা খালি কইলজাই খায়। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। হাসান, আমার ভীষণ ভয় করছে। স্বামীর কাছে শেষ পর্যন্ত নিজের ভয়ের ব্যাপারটা অকপটে স্বীকার করে ফেলল মিথি। দেখো, তোমার এ ধরনের কথাবার্তা আমার একদমই ভালো লাগছে না। আমি তোমাকে এখানে আসতে বলিনি, জোরও করিনি। শুধুমাত্র তোমার সীমাহীন আগ্রহে আমরা এখানে এসেছি। কিন্তু তখন কি বুঝেছি এরকম পরিস্থিতিতে পড়তে হবে আমাকে? তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ। তোমাকে স্পষ্টভাবে আমার গ্রামের বাড়িটা সম্পর্কে বলেছি। কি তোমাকে বলিনি? গত 5 বছর ধরে গ্রামের বাড়িতে কেউ থাকে না, খালি পড়ে আছে। নতুন একটা কেয়ারটেকার রাখা হয়েছে। গ্রামে ইলেকট্রিসিটি তো দূরের কথা, আধুনিক সভ্যতার তেমন সিটে ফোটাও নেই। স্টেশন থেকে গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 10 মাইলের মতো যেতে হয়। এসবের কিছুই গোপন করিনি। এরপর তুমিই জেদ ধরেছো গ্রামের বাড়িতে আসবে, আর এখন বলছো ভয় করছে, এটা করছে সেটা করছে। এবার মিথিও জেদের সাথে জবাব দিল। দেখো হাসান, 2 বছর আমাদের বিয়ে হয়েছে, অথচ এখন পর্যন্ত কোথাও বেড়াতে যাইনি। কখনো গ্রাম দেখিনি বলে তোমার গ্রামের বাড়িটা দেখতে এসেছি। কিন্তু এখন তুমি রাতের ট্রেনে এসে কোথাকার কোন কেয়ারটেকারের জন্য রাত 2টোর সময় স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, আর আমি একটু ভয়ের কথা বলেছি বলে আমার উপর তেজ দেখাবে? এটা ঠিক না। কথাগুলো বলে মিথি অন্য দিকে ফিরে বসল। হাসান কিছুক্ষণ চুপ থেকে শেষে শান্তি স্থাপনের সুরে বলল, আসলে বুঝতেই পারছো টেনশনে আছি। কেয়ারটেকারকে বলেছিলাম ভ্যানটা নিয়ে স্টেশনে থাকতে, তারও কোনো দেখা নেই। রাস্তাঘাট প্রায় সবই ভুলে গেছি, তার উপর গভীর রাত, একটা মানুষও তো দেখলাম না। এখন কি যে করি। হাসান কথা শেষ করতে পারেনি এমন সময় খুব কাছ থেকে কে যেন ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল। রক্ত হিম করা সে চিৎকার রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। মিথি প্রায় উড়ে এসে হাসানকে জড়িয়ে ধরল। ভীত গলায় ফিসফিসিয়ে বলল, ও ওখানে কে? হাসান? হাসানও প্রথমে হকচকিয়ে গিয়েছিল, একটু পরেই ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠল। আরে ও কিছু না, এরকম ডাকডুক গ্রামে রাতের বেলায় সবসময় শোনা যায়। কত ধরনের প্রাণী আছে, খাটাস, ঘড়িয়াল, পেঁচা, কত কি। তুমি দেখছি ভয়ে একেবারে আধমরা হয়ে গেছো। আরে এত ভয় পেলে গ্রামে থাকবে কি করে? হাসানের কথা শুনে ওকে ছেড়ে দিয়ে মিথি কিছুটা স্বাভাবিক হলো। আসলে আমি ঠিক। ওকে, আমি বুঝতে পেরেছি। এই তবে আবার ওভাবে একটু জড়িয়ে ধরো না। শখ কত। আবার কিছুক্ষণ নীরবতা, দুজনেই চুপচাপ। শেষে মিথি কথার খেই ধরে বলে, তোমাদের এখানে কারেন্ট নেই বলেই জানতাম, কিন্তু ওই যে লাইট পোস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু স্টেশনেই আছে, আর ওই উত্তরে আছে। হাসানের কথাটা শেষ হওয়ার আগেই ওদেরকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে বাল্বটা ঠাস শব্দ করে ভেঙে গেল। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়ায় হাসান কিছুই দেখতে পেল না, শুধু বুঝতে পারল মিথি আবারও আগের চেয়ে শক্ত করে ওকে জাপটে ধরেছে। সব কিছু শান্ত। মিথি কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, হাসান, এটা কেন হলো বলো তো? হাসান আশ্চর্য হলেও তৎক্ষণাৎ যুক্তি দাঁড় করিয়ে ফেলল। কোনো বাদুর টাদুর হবে হয়তো। অসম্ভব। বাদুর চোখে দেখতে না পেলেও ওদের পথ চলা মানুষের চেয়েও নীল। এটা বাদুরের কাজ হতেই পারে না, নিশ্চয়ই ভূতের কাজ। হাসান, আমার ভয় করছে। আরে ধ্যাত, যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। সম্ভবত অন্য কোনো প্রাণী, কিংবা হয়তো বাল্বটাই ঠিক মতো লাগানোই হয়নি। কিন্তু কিন্তু তাই বলে আমরা বাল্বের কথা বলা মাত্র এরকম কেন ঘটলো? তাই বলে এটা ভূতের কাজ বলতে চাচ্ছ? আশ্চর্য, সেটা তো কাকতালীয় ব্যাপার। মিথি আর কিছু বলল না। আবার কিছুক্ষণ নীরবতা। হঠাৎ মিথি বুঝতে পারল হাসান কিছু একটা করছে। অন্ধকারে ঠিকমতো ঠাওর হচ্ছে না। কি করছো? কিছু না, পেয়েছি, টর্চ লাইট। যাক, বুদ্ধি করে এনেছিলাম। বুদ্ধিটা তোমার না জনাব, আমার। শুধু টর্চই আনিনি, এক্সট্রা 1 ডজন ব্যাটারিও এনেছি। আর টর্চ একটা নয়, 2টা।
বাহ, তোমার তো অনেক বুদ্ধি। তোমার মার এত বুদ্ধি ছিল না কেন বলো তো? কেন? এ কথা কেন বলছো? প্রশ্নটা শুনে হাসান মাথা চুলকাতে চুলকাতে বলল, না মানে তোমার বাবা তো এখনো দেউলিয়া হয়নি তাই। হাসান ভেবেছিল মিথি হয়তো রাগে ফেটে পড়বে, কিন্তু আসলে তা হলো না। মিথি হেসে উঠল। হাসানও মিথির সঙ্গে হেসে ফেলল। হাসান টর্চটা জ্বালতে যাবে, এমন সময় মিথি ফিসফিসিয়ে বলে উঠল, হাসান, শুনতে পাচ্ছ? কি শুনবো? ওই যে শব্দটা শুনতে পাচ্ছ? হাসান শুনতে পেল। হুম, সম্ভবত কেউ আসছে এদিকে। অন্ধকারে দুজনেই শব্দের উৎসের দিকে তাকিয়ে থাকল। শব্দটা আস্তে আস্তে জোরালো হচ্ছে। মিথি চাঁদের আবছা আলোয় একটা মানুষের অবয়ব বুঝতে পারছে। এমন সময় হাসান সরাসরি লোকটার মুখে টর্চের আলো ফেলল। দাড়ি ভর্তি কালো একটা মুখমণ্ডল, নাকটা ভোঁতা, চোখ দুটি বড় বড়, মুখে এক ধরনের হাসি। ধরনটা কী রকম হাসান ঠিক বুঝতে পারছে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে, তীব্র আলোতেও লোকটার মুখ এতটুকু কুঁচকায়নি। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের দিকে এগিয়ে আসছে। হাসান টর্চের আলো অন্যদিকে সরিয়ে নিল। তুমি কে? প্রশ্নের উত্তরে লোকটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, স্যার, আইতে আইতে দেরি হইয়া গেল। হাসান টর্চের আলোয় ঘড়ি দেখে বলল, তোমাকে কয়টায় থাকতে বলেছে, আর তুমি কয়টায় এলে? স্যার, ভুল হইয়া গেছে। এ ভুল তো মানুষেরই হয়। হাসান এবার উচ্চ স্বরে ধমকে উঠল। আবার হাসছো? ননসেন্স। লোকটা এবার কাচুমাচু ভঙ্গিতে চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকলো। হাসান শান্ত স্বরে জানতে চাইল, ভ্যান ট্যান কিছু এনেছো? স্যার, আর কইেন না, ওই হালার পুতের লাইগাই তো দেরিংটা হইল। সন্ধ্যার সময় গেছি ভ্যানের লাইগা। গিয়া দেখি হালার বউয়ের লগে স্টিং ফাইট করতেছে। হালাই মারে আড্ডা, তয় বউয়ে মারে সাইডটা। এই ডেটটা দৃশ্য বটে। আপনি না দেখলে বুঝবার পারতেন না। অগলের লগে খাড়ায় খাড়ায় দেখলাম। আমায় বুঝা বাড়ির পিছেতে রশ্মি খুইলা আমি নিজেই ভ্যানটা লইয়া আইছি। অবাক হয়ে মিথি জিজ্ঞেস করলো, তোমার তো পায়ে সমস্যা, ভ্যান চালালে কি করে? মেম সাহেব, এইটা হইলো আরেক হিস্টোরি। আমার ডাইন পাডা পায়ের ডাসে একটু খাড়া। মিথি বুঝতে পারলো না এর মধ্যে হাসির কি আছে। স্যার, দেন ব্যাগ দুইটা আমারে দেন। বলেই লোকটা যেদিক থেকে এসেছিল ব্যাগ দুটো হাতে নিয়ে সেই দিকে রওনা হলো। স্যার, আয়েন, আমার লগে লগে আয়েন স্যার। লোকটার গমন পথের দিকে হাসান বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকলো। এও কি সম্ভব? ওই ব্যাগ দুটি এতই ভারী যে ট্রেন থেকে নামানোর সময় আরেক লোকের সাহায্য লেগেছিল, অথচ লোকটা অবলীলায় ব্যাগ দুইটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে, যেন এটা কোনো বোঝাই না। আরে অবিশ্বাস্য। মৃদু স্বরে বলে উঠল হাসান। স্যার, আপনার টর্চ মারন লাগতো না। এই সড়ক আমার চোখের সামনে ভাসতাছে, আন্দারেই ভালা দেই। লোকটার কথা শুনে হাসান টর্চ নেভালো। পাশ থেকে মিথি তীব্র স্বরে বলে উঠল, না না, টর্চ চালাও, অন্ধকারে কখন কোন গাছের সাথে ধাক্কা খায়। হাসান আবার রাস্তায় টর্চের আলো ফেলল। রাত ক্রমেই বাড়ছে। আকাশে তারা খুব একটা নেই, এক ফালি চাঁদ দেখা যাচ্ছে শুধু। মিথি এসব যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছে খাটাস কিংবা শিয়ালের ডাক। ঝিঝি পোকার এলোমেলো পথ চলায় রাতের পরিবেশটা মিথির কাছে আরও সুন্দর লাগছে। রাতের এই পরিবেশে হাসান অভ্যস্ত হলেও মিথির কাছে অভিজ্ঞতা একেবারেই নতুন। হাসান একটু পর অবশ্য সময় কাটানোর উদ্দেশ্যেই লোকটার সাথে কথা বলতে শুরু করলো। আচ্ছা, তোমার নামটা কি জানো?
লোকটা ভ্যান চালাতে চালাতেই উত্তর দিল। আমার নাম হাসেম আলী, হগলে ডাহে হাসু। জন্মের সময় বইলে আমার কান্দুনডা হাসির লাহান লাগছিল, লেগা হগলে আমার নাম রাখছে হাসু। হাসান স্পষ্টই বুঝতে পারছে হাসুকে একটা প্রশ্ন করলে 10টা উত্তর দেয়। অবশ্য এখন শুনতে খারাপ লাগছে না, তবে পরে অবশ্যই খারাপ লাগবে। খারাপ লাগারই কথা। অতিরিক্ত কথা বলা লোক হাসানের একেবারেই সহ্য হয় না। লোকটাকে ধমক দিতে হবে কথা কম বলার জন্য, তবে এখন না, পরে। শুনেছি আমাদের আগের কেয়ারটেকারের নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তুমি কিছু জানো? জানতাম না কেন, পালা মতোই জানি। রাতের বেলায় একলা পিসাব করবার লাইগা বাইর হইছিল। কেডা বলে হ্যারে মাইরা বুক মুখ চিররা কলিজা খাইয়া লাইছিল। একদিন বাদে লাশ পাওন গেছিল, পিসাবটা শেষ করবারও পায় নাই কা। কলজা খেয়ে ফেলছে মানে? এইটা তো অগলেরই প্রশ্ন। খাইলে তো অগল কিছুই খাইব, খালি কইলজা খাইব কেন? তাই আমার মনে কয় কি, যেটা খাইছে ওইটা খালি কইলজাই খায়। লাশ একদিন পরে পাওয়া গেল কেন? বাড়ির তো একলা থাকতো, বউ বাপের বাড়ি গেছিল। তাহলে তুমি জানলে কি করে যে সে প্রস্রাব করতে গিয়েছিল? হেরে পিসাবখানার কাছাকাছি পাওয়া গেছিল কি না হেল্লাইগা। হাসান বুঝতে পারছে কলিজা লাশ প্রসঙ্গ উঠতেই মিথি কেমন যেন ভীত হয়ে পড়েছে। সে দ্রুত প্রসঙ্গ পাল্টালো। তুমি আগে কি কাজ করতে? এইটা না নাই ভালা, অগলে সহ্য করতে পায় না। তয় আপনারা শহরের মানুষ, শিক্ষিত, অগলের লাগান না। আমি মানুষ কাটা ছিড়ার কাম করতাম। মানে? হাসপাতালে ডোমে সারি, লাশ ঘরে ডাক্তারের কথা মতো লাশ কাটতাম। মিথি ঝট করে হাসানের দিকে তাকালো। চাঁদের আলোয় হাসান মিথির চোখের ভাষা বেশ ভালোই বুঝতে পারল। মিথি যেন বলছে, তোমার আক্কেল দেখে আমি হতবাক। এই রকম লোককে তুমি কেয়ারটেকার বানিয়েছ? হাসান জিজ্ঞেস করলো, আগের চাকরিটা ছাড়লে কেন? হাসপাতালে লাশের শরীরের অনেক কিছু চুরি হইয়া যাইতো, এর লাইগা ডাক্তার আঙ্গুর অগলের সারি নট কইরা দিছে। হাসান মিথির দিকে তাকালো, সাথে সাথে অবাক হয়ে গেল। এ কি, ভয়ে ভয়ে মেয়েটা কাঁপছে। হাসান ভ্যান থামাতে বলল। হাসু ভ্যান থামিয়ে অবাক হয়ে ওদেরকে দেখতে লাগলো। হাসান, পানি খাবো। হাসান দ্রুত পানির বোতলটা বের করলো। পানি তো ট্রেনেই শেষ হয়ে গেছে, বোতল খালি। হাসুর দিকে তাকাতেই হাসু বোতলটা ছো মেরে নিয়ে বলল, কাছের এটা কুয়া আছে, বালা পানি পাউন ভাই। আপনি বয়েন, আমি লই আইতে আসি। হাসু জঙ্গলের ভেতর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে অদৃশ্য হয়ে গেল। এদিকে মিথি কিছুটা স্বাভাবিক হয়েছে। হাসান মিথিকে সাহস দেওয়ার জন্য বলল, তুমি এত বোকা? এত ভয় পেলে হয়? আরে মানুষই তো ডোমের চাকরি করে নাকি? কথাটা বলার সাথে সাথেই কাছেই কোথাও যেন হাসুর গলার স্বর শোনা গেল। স্যার, কুয়ার বালতিটা একটু দরুন লাগবো, একলা বোতল বরণ যায় না। স্যার জলদি আইয়েন, আমি বালতি দইরা রাখছি। হাসান মিথিকে ছেড়ে টর্চটা নিয়ে নামতে যাবে, এমন সময় মিথি ওর হাতটা খপ করে ধরে ফেলল। না, তুমি যাবে না, আমি পানি খাবো না। আরে পাগলামি করো না লক্ষ্মীটি, পানি এখন না লাগলে পরে তো লাগবে। তুমি শান্ত হয়ে বসো, আমি এখনই আসছি। হাসান যাওয়ার একটু পর একটা চিৎকার শুনেছে মিথি, কিন্তু বুঝতে পারছে না এটা কিসের চিৎকার। একটা বিশ্রী সন্দেহ মনে উকি দিয়েছে বটে,
কিন্তু সেটাকে গুরুত্ব দিল না। ভয় আর আধার ওকে দারুণভাবে গ্রাস করে ফেলেছে। দ্রুত ব্যাগ হতে অপর টর্চটা বের করে ফেলল। একা একা ভয় লাগছে। হাসান যেদিকে গেছে সেই মেঠো পথে পা বাড়ালো মিথি। টর্চের অল্প আলোতে চারিদিকটা কেমন যেন অন্যরকম লাগছে মিথির। এ এক ভিন্ন ধরনের রোমাঞ্চ। এখানে না আসলে এই অনুভূতিটা কখনোই বুঝতে পারত না মিথি। দুধারে প্রচুর নাম না জানা গাছপালা, ঝোপঝাড়। হঠাৎ সামনেই কি একটা যেন শব্দ শুনল মিথি, যেন কেউ কিছু একটা শব্দ করে খাচ্ছে। শব্দের উৎসের দিকে আলো ফেলতেই রক্তহীন করা আর্তচিৎকার দিয়ে উঠল মিথি। হাসান! হাসান মাটিতে পড়ে আছে, আর তার বুকের উপর বসে হাসু লাল একটা মাংসপিণ্ড টেনে বের করে চিবিয়ে খাচ্ছে। হাসুর পুরো মুখ, কাপড় চোপড় লাল রক্তে মাখামাখি, বিভৎস দৃশ্য। হাসুর মুখ থেকে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছে। টর্চের আলো ফেলতেই মিথির দিকে লোভাতুর চোখে তাকালো নরপিশাচটা। শহরের মানুষের কইলা আপনি না খাইলে বুঝবেন না। কখন দৌড় দিয়েছে মিথি নিজেও জানে না, শুধু বুঝতে পারছে পিছনে নরপিশাচটাও আসছে, ধাওয়া করছে ওকে। মিথি দৌড়াচ্ছে আর অনবরত দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। বাবা মার অতি আদরের সন্তান। কোনো দিন বাবা মা কোনো কষ্ট দেয়নি ওকে। হাসানও ওকে খুব ভালোবাসত। হাসানের কথা মনে আসতেই চোখের অশ্রু আরও দ্বিগুণ বেগে ঝরতে লাগলো। হায় হাসান, ও জানতেও পারল না তার সন্তান এসেছে মিথির গর্ভে। কোথা দিয়ে দৌড়াচ্ছে কিছুই বলতে পারবে না মিথি। পায়ের শক্তিও যেন লোপ পেয়ে যাচ্ছে, আর দৌড়ানো সম্ভব না। চারিদিকে গাছপালা, মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। আর দৌড়াতে পারছে নাও, কিন্তু তবুও দৌড়াতে হবে। হাসানের সন্তানের জন্য দৌড়াতে হবে, বাঁচতে হবে নরপিশাচটার হাত থেকে। কিন্তু বেঁচে কি হবে? হাসান তো আর নেই। আমি তোমাকে খুব ভালোবাসতাম। আমি তোমাকে খুব ভালোবাসতাম হাসান। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল মিথি। পেছনে কোনো শব্দ নেই। মাটিতে পড়া অবস্থায় পেছনে তাকালো মিথি। নেই নেই নেই, পিছনে কেউ নেই। কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছে পিছনে কেউ না থাকলেও সামনে ঠিক একজন আছে। আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর দিকেই এগিয়ে আসছে।